প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। দিল্লির পর এবার কেঁপে উঠল পাকিস্তানের ইসলামাবাদ। ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে 12। এদিকে গাজা ঘিরে ঘনীভূত হচ্ছে নতুন সংকট। ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের বিল অনুমোদন। জানাবো তাইওয়ান ইস্যুতে কূটনৈতিক দ্বন্দ্বে মুখোমুখি অবস্থানে চীন ও জাপান। এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আলোচনা নাকচ সিরিয়ার। জানাবো ভারত ভ্রমণের সতর্কতা জারি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। সর্বশেষ থাকবে নতুন সংকটে ইরান, ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। দিল্লির পর এবার বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের ইসলামাবাদ। ভয়াবহ ওই বিস্ফোরণে 12 জনের মৃত্যু হয়েছে। দিল্লির পর এবার বিস্ফোরণে কেঁপে উঠল ইসলামাবাদ। মঙ্গলবার দুপুরে পাকিস্তানের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ। সংবাদ সংস্থার সূত্র খবর, ইসলামাবাদের ডিস্ট্রিক্ট কোর্টের বাইরে একটি গাড়িতে ঘটেছে এই জোরালো বিস্ফোরণ। এর জেরে কমপক্ষে 12 জনের মৃত্যু, আহত 20 জনেরও বেশি। এই ঘটনায় নাশকতার কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাক সংবাদ মাধ্যম সূত্র খবর, ডিস্ট্রিক্ট কোর্টের বাইরে পার্কিং লেটে থাকা গাড়িতে বিস্ফোরণটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর 12:30 নাগাদ তীব্র আওয়াজে কেঁপে ওঠে ইসলামাবাদ জেলা আদালতের গোটা চত্বর। বিস্ফোরণটি এতটাই জোরালো ছিল যে 6 কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা যায়। যে সময় গাড়ির আশপাশে থাকা মানুষেরা বিস্ফোরণের তীব্রতায় ছিটকে পড়েন। হতাহতের সিংহভাগই আইনজীবী এবং আদালতকর্মী বলে পাক সংবাদ মাধ্যমের সূত্রের খবর। প্রাথমিক তদন্তে অনুমান, ওই গাড়ির ভেতরে লাগানো গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণটি ঘটেছে। তবে কোনো বিস্ফোরক ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্কিং লটে থাকা আরও বেশ কয়েকটি গাড়ি। অন্যদিকে মঙ্গলবার আফগানিস্তান সীমান্তে লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাক সেনার কনভয়ে হামলার ঘটনা ঘটেছে বলে পাক সংবাদ মাধ্যম সূত্রের খবর। ওই ঘটনায় 16 জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। গাজা ঘিরে ঘনীভূত হচ্ছে নতুন সংকট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা স্থবির হয়ে পড়ায় গাজায় উপত্যকায় বিভক্তির আশঙ্কা ক্রমেই বাড়ছে। একাধিক সূত্র জানিয়েছে, একদিকে ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চল, অন্যদিকে হামাস শাসিত এলাকা হিসেবে 2 ভাগে ভাগ হতে পারে গাজা। মঙ্গলবার 11 নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন প্রচেষ্টার সঙ্গে সরাসরি জড়িত 6 জন ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি কার্যত থমকে গেছে। এখন গাজার পুনর্গঠন ইসরায়েল নিয়ন্ত্রিত অংশেরই সীমাবদ্ধ থাকতে পারে। এর ফলে দীর্ঘমেয়াদে স্থায়ী বিভাজন তৈরি হতে পারে। পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী 10 অক্টোবর থেকে কার্যকর শুরু হয়েছে। এর আওতায় ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে গাজার প্রায় 53% অঞ্চল নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে রয়েছে দক্ষিণের রাফাহ শহর, গাজা সিটির কিছু অংশ, অন্যান্য শহরের নগর অঞ্চল ও বেশিরভাগ কৃষি জমি। বাকি অংশে প্রায় 20 লাখ ফিলিস্তিনির বসবাস করছেন। সেখানকার অধিকাংশ মানুষ ধ্বংসস্তূপের মাঝে কিংবা ত্রাণ শিবিরে মানবেতর জীবনযাপন করছেন। বার্তা সংস্থা রয়টার্সের নভেম্বর মাসে ধারণ করা ড্রোন ফুটেজে গাজা সিটির উত্তর পূর্ব অঞ্চলে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। ইসরায়েলের হামলার পর এলাকা এখন কার্যত 2 ভাগে বিভক্ত। এক অংশে ইসরায়েলের নিয়ন্ত্রণে, অন্য অংশে হামাসের। পরিকল্পনার দ্বিতীয় ধাপে ইসরায়েলকে তথাকথিত ইয়েলো লাইন থেকে আরও পিছু হটার কথা বলা হয়েছে। পাশাপাশি একটি অন্তর্বর্তী প্রশাসন, বহুজাতিক নিরাপত্তা বাহিনী, হামাসের নিরস্ত্রীকরণ এবং পুনর্গঠন কার্যক্রম শুরুর প্রস্তাব রয়েছে। তবে পরিকল্পনায় কোনো সময়সীমা বা বাস্তবায়ন প্রক্রিয়ার স্পষ্ট কাঠামো নেই। প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নিরস্ত্রীকরণে অস্বীকৃতি জানিয়ে আসছে। এছাড়া ইসরায়েল পশ্চিমা সমর্থিত ফিলিস্তিন কর্তৃপক্ষের কোনো ভূমিকা মেনে নিচ্ছে না, বরং বহুজাতিক বাহিনী নিয়েও অনিশ্চয়তা বিরাজ করছে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমন সাফাদি মানামায় এক নিরাপত্তা সম্মেলনে বলেছেন, আমরা এখনো নানা ধারণা নিয়ে কাজ করছি। সবাই এই সংঘাতের সমাপ্তি চায়। প্রশ্ন হলো কিভাবে তা সম্ভব করা যাবে। ইউরোপীয় কর্মকর্তা ও এক সাবেক মার্কিন কূটনীতিক সহ 18টি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বড় ধরনের হস্তক্ষেপ না হলে ইয়েলো লাইনই গাজার অনানুষ্ঠানিক সীমান্তে পরিণত হবে। যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব করেছে। এতে বহুজাতিক বাহিনী ও অন্তর্বর্তী সরকারকে 2 বছরের ম্যান্ডেট দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু 10 জন কূটনীতিক জানিয়েছেন, বিভিন্ন দেশ এখনো সেনা পাঠাতে দ্বিধায় রয়েছে, বিশেষ করে ইউরোপীয় ও আরব দেশগুলো।
হলো শান্তি রক্ষার বাইরে কোনো সংঘাতে জড়াতে বা হামাসের সঙ্গে সরাসরি মোকাবেলায় যেতে অনিচ্ছুক তারা। ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের বিল অনুমোদন। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ফার্স্ট রিডিংয়ে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুর দণ্ড কার্যকরের অনুমতি সংক্রান্ত একটি বিল অনুমোদন দিয়েছে ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ কেএনএ এ তথ্য জানিয়েছে। কেএনএ আরও জানিয়েছে সোমবার রাতে অনুষ্ঠিত ওই ভোটে 120 সদস্যের মধ্যে 39 জন পক্ষে এবং 16 জন বিপক্ষে ভোট দেন। অধিবেশনের সময় আরব আইন প্রণেতা আইমান ওদেহ ও কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের মধ্যে তীব্র বাক বিতণ্ডা হয়, যা প্রায় হাতাহাতিতে রূপ নিতে নিতে থেমে যায়। বেন গাভিরের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী জিউইশ পাওয়ার পার্টি এই আইনটি প্রস্তাব করে। ভোটে আনার আগে বিলটি নেসেটের বিভিন্ন কমিটিতে পাঠানো হয় দ্বিতীয় ও তৃতীয় পাঠের প্রস্তুতির জন্য। খসড়া আইনে বলা হয়েছে যে কেউ ইচ্ছাকৃতভাবে বা বেপরোয়া আচরণের মাধ্যমে ইসরায়েলি নাগরিককে মারে এবং যদি তা বর্ণবিদ্বেষ, ঘৃণা বা ইসরায়েলকে ক্ষতি করার উদ্দেশ্য থেকে হয়ে থাকে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আর একবার শাস্তি ঘোষিত হলে তা হ্রাস করার কোনো সুযোগ থাকবে না। বেন গাভির ভোটের পর মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আনন্দ প্রকাশ করে লেখেন, জিউইশ পাওয়ার ইতিহাস সৃষ্টি করেছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তা পূরণ করেছি। সন্ত্রাসীদের মৃত্যুদণ্ডের আইন ফার্স্ট রিডিংয়ে পাশ হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে বেন গাভিরের এই উদ্যোগের নিন্দা জানিয়ে আসছে। তাদের মতে এই আইনটি মূলত ফিলিস্তিনিদের লক্ষ্য করে তৈরি এবং এটি ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈষম্যকে আরও গভীর করবে। ইসরায়েল ও ফিলিস্তিন মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী বর্তমানে নারী ও শিশুসহ 10,000-এর বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী আছেন। বন্দীরা যেখানে নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন, যার ফলে অনেকেই প্রাণও হারিয়েছেন। সূত্র আনাদোলু। তাইওয়ান ইস্যুতে কূটনৈতিক দ্বন্দ্বে মুখোমুখি চীন ও জাপান। তাইওয়ান ইস্যুতে ক্রমবর্ধমান কূটনৈতিক দ্বন্দ্বের মুখোমুখি হয়েছে চীন ও জাপান। জাপানের নতুন প্রধানমন্ত্রী সানা তাকাইচি বলেছেন, তাইওয়ান নিয়ে সংঘাত ঘটলে এবং তাতে অস্তিত্বের হুমকি দেখা দিলে আত্মরক্ষার্থে জাপান তার বাহিনী মোতায়েন করতে পারে। বেইজিং তার এই মন্তব্যকে তাইওয়ানের উপরে চীনের সার্বভৌমত্বের দাবির প্রতি হুমকি হিসেবে দেখছে। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি সংসদীয় কমিটিতে বলেন, যদি তাইওয়ানে কোনো জরুরি পরিস্থিতিতে যুদ্ধ জাহাজ এবং শক্তি ব্যবহার হয় তবে তা জাপানের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে ধরা যেতে পারে। আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। তার মন্তব্য 2015 সালের সমষ্টিগত আত্মরক্ষা আইন উদ্দীপিত করেছে, যা শিনজো আবের সময়ে পাশ হয়। এই আইনের অধীনে জাপান নিজে আক্রমণের শিকার না হলে মিত্র দেশকে সাহায্য করতে পারে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক পদক্ষেপে সহায়তা করতে পারে। জাপান পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন ওসাকায় চীনা কনসাল জেনারেল শুয়ে জিয়ান এক্সে পোস্ট করেন, যদি আমাদের দিকে নোংরাভাবে ঘাড় বাঁকানোর হয় তাহলে কোনো রকম দ্বিধা ছাড়াই তা কর্তন করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আপনারা কি প্রস্তুত? টোকিও তার এই পোস্টটিকে চরমভাবে অনুচিত বলে অভিযোগ করেছে এবং তা দ্রুত মুছে ফেলতে বলেছে। জাপানের সরকারি মুখপাত্র মিনোরু কিহারো উল্লেখ করেন, ওই কূটনীতিকের আরও অনেক অনুপযুক্ত মন্তব্য রয়েছে। চীনা কর্মকর্তারা দাবি করেন তাকাইচির মন্তব্য ভুল ও বিভ্রান্তিমূলক, একই সাথে বিপজ্জনক এবং জাপানকে সতর্ক করেছেন তাইওয়ানকে স্বাধীনতাবাদী সংকেত পাঠাবেন না। অন্যদিকে তাইওয়ানের প্রেসিডেন্টের দপ্তর চীনের হুমকির পূর্ণ ভাষা নিন্দা করেছে এবং বলেছে এটি স্বাভাবিক কূটনৈতিক আচরণের বাইরে। এদিকে জাপানের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জর্জ গ্লাস এক্সে মন্তব্য করেন, শুয়ে জিয়ানের মন্তব্য তাকাইচি ও জাপানি জনগণের জন্য হুমকি স্বরূপ। এই দ্বন্দ্ব শুরু হয় তার কয়েক সপ্তাহ আগে যখন তাকাইচি তাইওয়ানের উপদেষ্টা লেইচিংতের সঙ্গে অ্যাপেক সামিটে সাক্ষাৎ করেন। ওই সম্মেলনে তিনি শি জিনপিং এর সঙ্গেও সাক্ষাৎ করেন এবং গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ার অঙ্গীকার করেন। সূত্র দ্য গার্ডিয়ান। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আলোচনা নাকচ করে দিল সিরিয়া। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা নাকচ করেছেন সিরিয়ার বিপ্লবী প্রেসিডেন্ট আহমেদ আল সারা। একই সঙ্গে ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমি ইস্যুতেও কঠোর অবস্থান নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নতুন করে তার আব্রাহাম আক্স উদ্যোগকে সক্রিয় করার চেষ্টা করছেন তখনই সিরিয়ার পক্ষ থেকে এই অবস্থান জানানো হলো। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আল সারা স্পষ্টভাবে বলেন, মার্কিন পৃষ্ঠপোষকতায় যেসব দেশ ইসরায়েল
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। সিরিয়ার পরিস্থিতি সেই দেশগুলোর মতো নয়। তিনি বলেন, সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্ত রয়েছে, আর ইসরায়েল 1967 সাল থেকে গোলান মালভূমি দখল করে রেখেছে। বর্তমানে আমরা ইসরায়েলের সঙ্গে কোনো সরাসরি আলোচনায় যাচ্ছি না। হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এই ধরনের আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারে। তিনি আরও বলেন, 2024 সালে আসাদ সরকারের পতনের পর ইসরায়েল গোলান মালভূমিতে দখলদারিত্ব আরও বাড়িয়েছে, আর এটি সিরিয়ার জন্য বাস্তবেই বড় সংকট তৈরি করেছে। উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ইসরায়েল ও কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়েছিল। এটিই মূলত আব্রাহাম আক্টস। ট্রাম্প কিছুদিন আগে বলেছিলেন, সিরিয়া ও সৌদি আরব শেষ পর্যন্ত এই চুক্তিতে যুক্ত হতে পারে বলে তিনি আশা করেন। ভারতে ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ওই সতর্ক বার্তায় নাগরিকদের সতর্ক থাকতে এবং নির্দিষ্ট এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশ দুটি। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন দূতাবাস এক নিরাপত্তা বার্তায় দিল্লিতে অবস্থানরত যুক্তরাষ্ট্র নাগরিকদের লালকেল্লা ও চাঁদনি চকের আশপাশে এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বড় জনসমাগম থেকে দূরে থাকা, স্থানীয় গণমাধ্যমে হালনাগাদ খবর পর্যবেক্ষণ করা এবং সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। এদিকে বিস্ফোরণে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক এক্সে সাবেক টুইটারে লিখেছে, নয়াদিল্লি ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। নতুন সংকটে ইরান, ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা। মধ্যপ্রাচ্যের শক্তিশালী আয়াতুল্লাহ খামেনির দেশ ইরান এবার কি সত্যিই ধরাশায়ী হতে চলেছে? যে দেশের মিসাইল কারখানা 24 ঘন্টা ব্যস্ত থাকে পরবর্তী যুদ্ধের প্রস্তুতিতে, যে দেশ পরাশক্তিকে যুক্তরাষ্ট্রকে রীতিমতো ধরাশায়ী করেছে, আর ইসরায়েলের অতর্কিত হামলাও মোকাবেলা করে দেশটিকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে, সেই শক্তিধর রাষ্ট্রটি এখন সম্মুখীন হতে যাচ্ছে এক ভিন্ন ধরনের সংকটের। ক্ষেপণাস্ত্র নয়, প্রতিপক্ষ সেনা নয়, তেল নয়, এবার তাদের পায়ের নিচে মাটি সরিয়ে দিচ্ছে এক ফোঁটা বিশুদ্ধ পানি। তেহরানের প্রধান খাবার পানির উৎস 2 সপ্তাহের মধ্যে শুকিয়ে যেতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম IRNA। শহরটির পানি সরবরাহকারী সংস্থার পরিচালক বেহজাদ পারসা বলেছেন, শহরের প্রধান জলাধার আমির কাবির বাঁধে বর্তমানে মাত্র 1,40,00,000 ঘনমিটার পানি রয়েছে। বর্তমানে এটি মাত্র 14 দিন তেহরানকে পানি সরবরাহ করতে পারবে। তেহরান প্রদেশ দীর্ঘমেয়াদী খরার কবলে পড়েছে, যা অঞ্চলটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর পানি সংকটের মুখে ফেলেছে। সংবাদ মাধ্যমের মতে, আগামী কয়েক মাসে যদি বৃষ্টিপাত না হয় তাহলে তেহরানে পানি সম্পদ ব্যবস্থাপনা ও টেকসই পানীয় জলের সরবরাহ গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়বে। টানা 5 বছর শুষ্কতা এবং রেকর্ড তাপের পর তেহরান পৌরসভার কলগুলো শুকিয়ে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। জলাধার পানির স্তর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। বিদ্যুৎ বিভ্রান্ত নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে এবং মানুষের মেজাজ ক্রমশ খারাপ হচ্ছে। কর্মকর্তারা সতর্ক করেছেন, যদি উল্লেখযোগ্যভাবে পানি ব্যবহারে কাটছাঁট না করা হয় তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই রাজধানীর কিছু অংশ ডেজিনোর মুখোমুখি হতে পারে, অর্থাৎ বাড়ির পানির কল পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে এবং পানি সরবরাহ করা হবে স্ট্যান্ড পাইপ বা ট্যাঙ্কারের মাধ্যমে।